স্বাগত মেরিস্টপস ক্লিনিক নিবেদিত অন্য পক্ষে। আপনাদের সাথে আছি আজ আমি ইরশাদ জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারা আছে, অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আজ আমরা অন্য পক্ষে মেরিস্টপসের সৌজন্যে কথা বলবো নারীর অধিকার, স্বাস্থ্য ও সমতার লড়াই নিয়ে। আমার সাথে আছেন আজ এই বিষয়ে, সঙ্গে আছেন মেরিস্টপসের লিড অ্যাডভোকেসি মঞ্জুর নাহার এবং আছেন মেরিস্টপস বাংলাদেশের হেড অব ক্লিনিক্যাল কোয়ালিটি ডাক্তার সুমনা ফেরদৌস। আপনাদের দুজনকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত অন্য পক্ষে। এবারের প্রতিপাদ্য নিয়ে শুরুতে একটু কথা বলতে চাই। বিশেষ করে এই দিনটি আজকে আমাদের, সেই দিনটি আমরা একই সঙ্গে যেভাবে উদযাপন করতে চাই এবং সেই সাথে কিছু হয়তো সব মিলিয়ে দেশের পরিস্থিতি থেকে শুরু করে নারীদের পরিস্থিতি এবং স্বাস্থ্য সব বিষয় উঠে আসবে। আমি একটু মঞ্জুর নাহার আপনার কাছে যদি জানতে চাই যে এবার যেই ইউএন থেকে যেই প্রতিপাদ্যটি করা হলো অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এটাকে যদি ব্যাখ্যা করা যায়, কারণ এত খটোমটো শব্দগুলো। আচ্ছা, নারী দিবসের শুভেচ্ছা এবং যারা ইথারের ওপাশে আছেন তাদের সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। সমতা শব্দটি যখন আসে তার সাথে আসলে ন্যায্যতা শব্দটি আসা উচিত, কারণ সমতার দিকে এগিয়ে যেতে গেলেই আমাদের ন্যায্য। তাহলে আমরা নারী দিবস কেন করি? কারণ আমরা পিছিয়ে আছি। আমাদের কন্যা সন্তান এবং যে বয়সের মেয়ে হোক না কেন, যে প্রান্তেই হোক না কেন, তাহলে এই যে প্রতিপাদ্যের কথা বলছি যে আমার কন্যা শিশুর উন্নয়ন, আমার নারীর ক্ষমতায়ন, তাহলে এই শব্দ দিয়ে আমরা যা খুব, যদি আমি সহজভাবে বলি, এমন কিছু না। আমার কন্যা শিশু যেন তার পরিপূর্ণ খাদ্য, পরিপূর্ণ স্বাস্থ্য, পরিপূর্ণ শিক্ষা নিয়ে কি করতে পারে, সে তার জীবনযাপন করতে পারে, আর্থিক উপার্জনের সুযোগ পায়, সে একটা স্বাধীন জীবনযাপন করতে পারে, একটা মানুষের মতো বেড়ে ওঠে। ঠিক একইভাবে আমরা যারা আছি, আমরা যারা কাজে আছি, তাদের যেন একটা নারী বান্ধব পরিবেশ থাকে, কাজ করতে পারে। আমরা যেন আমাদের প্রফেশনের জায়গাতে কোনো আঘাতপ্রাপ্ত না হই। যে মেয়েটি রাস্তায় কাজ করছে সেও যেন সেফলি কাজ করতে পারে। তার মানে যা আমাদের নেই সেটা দিয়ে সমতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি মনে করি খুব সাদামাটাভাবে এবারের নারীর দিবসের প্রতিপাদ্য বিষয় আমি এভাবেই দেখছি। মানুষের মর্যাদা যেটি আপনি বলছিলেন, আসলে সেই জায়গাটা আমি আবারও ফিরবো যে আমাদেরকে আবার মানুষের মর্যাদা বা ডিগনিটির যে জায়গাটা, সেইখানে কাজ করার সময় আবার কেন এলো, কেন আমরা তো অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। ডক্টর সুমনা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য অধিকার তো নারী পুরুষ সবার জন্যই থাকার কথা। নারীর জন্য যে স্বাস্থ্য অধিকার একটু আলাদা রকম, সেই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, ধন্যবাদ। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। একজন সুস্থ নারী কিন্তু দিতে পারে একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবার। কিন্তু আমরা এই নারী স্বাস্থ্য নিয়ে কতটুকু ভাবি বা ভাবছি, আমরা কি সচেতন? একটা পরিবারের সদস্যরা, একজন নারী সদস্য নিয়ে তার স্বাস্থ্য নিয়ে এত সচেতনতার অভাব আছে। এবং শুধু পরিবারের সদস্য কেন, একজন নারী সদস্য কিন্তু তার স্বাস্থ্য নিয়ে এত সচেতন নয়। আর আমরা নারী স্বাস্থ্য বলতে সাধারণত প্রজনন স্বাস্থ্য তাকেই বুঝে থাকি। আসলে কিন্তু নারী স্বাস্থ্য শুধু প্রজনন স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়, এবং একই সাথে নারীর স্বাস্থ্য বলতে আমরা মেইলি কোনো কিছু বুঝে থাকি। অনেকবার কথা হয়েছে এই বিষয়ে আমাদের। সো এটা শুধু প্রজনন স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়। একটা নারী তার লাইফ সাইকেল বা তার জীবন চক্রে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যায়। তার শিশু বয়স থেকে শুরু করে তার কৈশোর, তার তরুণী বয়স পার হয়ে একটা বিশাল সময় পার হয়ে উনি কিন্তু প্রবীণ একটা সময় এসে পৌঁছায়, সময় চলে যান। সো এই পুরা তার লাইফ সাইকেলে কিন্তু একটা নারী বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, স্বাস্থ্যগত সমস্যায় তার ঝুঁকি আছে, স্বাস্থ্যগত সমস্যা তার হয়ে থাকে। কাজে এই তার নারীর লাইফ সাইকেলে প্রতিটা স্তরেই, প্রতিটা পর্যায়ে তার স্বাস্থ্যের ব্যাপারে তার সচেতনতার দরকার আছে এবং তার স্বাস্থ্য সেবা তার জন্য ব্যবস্থা করা প্রয়োজন। ঠিক আছে? সো এই
আমি মনে করি যে এই স্বাস্থ্য পুরা জীবনচক্রে তার প্রতিটা সময়ে তার স্বাস্থ্যের ব্যবস্থা পাওয়া, তার সচেতনতা হওয়া, সেইটাকে আমি নারী স্বাস্থ্য অধিকার বলি। আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য শুধু আসলে যেটাকে বলা হয় যে রোগের নিরাময় শুধু না, তাই না, অনুপস্থিতি শুধু না, সেটা হচ্ছিল সামগ্রিকভাবে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণভাবে ভালো থাকাটাই কিন্তু স্বাস্থ্য। কাজে একটা নারীর শারীরিক স্বাস্থ্য সেবার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্য ওয়েলবিং যেটাকে আমরা বলি সেটাও জরুরি। মঞ্জুনার একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই যে যেটি বললেন ডক্টর সুমনা ফেরদৌস যে একেবারেই পুরো ভালো থাকা, শরীর মন সবকিছু মিলে, এই বিষয়ে কি আপনার মনে হয় যে রাষ্ট্র আসলে খুব উদ্যোগ নেয়? আমি বারবার আসলে রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে আনতে চাই। হ্যাঁ, আমার মনে হয় যে অবশ্যই, এবং এটা করা উচিত আমাদের। কারণ আমরা সবসময় বলি যে আমরা যারা এই বেসরকারি সংস্থাগুলোতে কাজ করছি তারা রাষ্ট্রের সহায়ক, আমরা রাষ্ট্রের একটা হাত। আমরা কিছু প্র্যাকটিস তৈরি করি, দেখাই, আমরা কিছু কোয়ালিটির জিনিস দেখাই এবং আমরা বলি যে রাষ্ট্র তুমি এটাকে নিয়ে টেনে নিয়ে চলে যাও। তো অবশ্যই আমাদের অভিভাবকই হচ্ছে একটা স্টেট, তার দায়িত্ব এটা। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, মানে আমি যদি একেবারেই আমি বারবার যখন এই ধরনের আলাপ করি একটা কার্টুন চোখে ভাসে, সেটা হচ্ছে মিনা কার্টুন। এই যে কি সুন্দর করে যে একটা ছোট মানুষ সে আধা ডিম পাচ্ছে বা তার প্লেটের অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে কি সে বেড়ে ওঠার সময় তার প্রপার নিউট্রিশন হলো? তাহলে এই যে বেড়েও এবং দেখেন এর সাথে কিন্তু একটা বাচ্চার মর্যাদাও জড়িত। আমরা কিন্তু গভীরভাবে ভেবে দেখি না যে এখন হয়তো অনেকেই বলবে না 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 সময় পরিবর্তন হয়েছে। কতটুকু পরিবর্তন হয়েছে সেটা হয়তো আমার আপনার ঘরে হয়েছে, সেটা হয়তো নগর জীবনের আমি কিছু মধ্যবিত্ত উচ্চবিত্ত, কারণ এইটা ঠিক আমরা যখন জেন্ডার পার্সপেক্টিভে কথা বলবো আমরা যেন না ভুলে যাই আমাদের জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, আমাদের ক্লাস, আমাদের হচ্ছে আর্থিক অবস্থান। তাহলে সেই অবস্থানকে আমি যদি দেখি, তাহলে পরিপূর্ণভাবে যদি আমি ভালো থাকার কথা বলি, স্বাস্থ্য অধিকারের কথা বলি, ডক্টর সুমনা খুব সুন্দর করে বলেছেন যে স্বাস্থ্য কিন্তু ডিপেন্ড করে আমার পারিপার্শ্বিক অবস্থার পরে, আমার মর্যাদার পরেও। সুতরাং আমি মনে করি যে ছোটবেলা থেকে একটা কন্যা শিশু, এই যে আজকে থিমে কন্যা শিশুকে ফোকাস করেছে কেন? কারণ কন্যা শিশু প্রপার একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে এবং ওই যে শিশুর মর্যাদা, আপনি যেটা বলেন মানুষের মর্যাদা, বারবারই মর্যাদার প্রসঙ্গটা উঠে আসছে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে আবারও কথা বলছি। মেরি স্টোকস বাংলাদেশ নিবেদিত অন্য পক্ষে আজ কথা বলছি আন্তর্জাতিক নারী দিবস নিয়ে। থাকুন, একটা বিরতির পর ফিরছি। আবারও স্বাগত মেরি স্টোকস বাংলাদেশ নিবেদিত অন্য পক্ষে। আজকে অন্য পক্ষে আলোচনা করছি অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই বিষয়ে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে আমাদের আলোচনা। আমি আবার একটু ডক্টর সুমনা ফেরদৌসের কাছে ফিরতে চাই। আপনি স্বাস্থ্য অধিকারের বিষয়টি বললেন, এখন যদি একটু বলেন যে মেরি স্টোকস দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তাদের কাজের ক্ষেত্রটা এত বড় এবং এত বিচিত্র যে সেটি নিয়ে আসলে সব বিশেষ করে নারীদের জানা উচিত। আপনি যদি সেই বিষয়টি একটু তুলে ধরেন ছোট করে। জি, থ্যাংক ইউ। মেরি স্টোকস বাংলাদেশ 1988 সাল থেকে বাংলাদেশের নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য সেবা একটা বিশাল ভূমিকা পালন করে আসছে। অনেকে হয়তো ভাবেন মেরি স্টোকস শুধুমাত্র পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে, আসলে তা নয়। বিগত কয়েক বছর থেকে মেরি স্টোকস বাংলাদেশ সার্বিক পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি প্রজনন স্বাস্থ্য সেবা এবং একটা আপনি যেটা বললো বৈচিত্র্য এসছে বা বৈচিত্র্য আছে, সেরকম সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেবা দিয়ে যাচ্ছে। কারণ মেরি স্টোকস বাংলাদেশ বিশ্বাস করে যে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে হলে শুধুমাত্র প্রজনন স্বাস্থ্য সেবা দিলেই হবে না, এর বাইরেও করতে হবে। এবং সেই জন্যই মেরি স্টোকস ওয়েলমেন্ট প্যাকেজের মাধ্যমে একজন নারীর পুরো তার লাইফ সাইকেলের যে কথা আমি প্রথম প্রশ্ন বলেছিলাম, সেখানে যাতে স্বাস্থ্যগুলোকে সেবাকে নিশ্চিত করা যায় সেই সেবা দিয়ে আসছে। আর আমাদের দেশে মাতৃমৃত্যু হারের যে ব্যাপারটা আছে সেটা বাংলাদেশ অনেকটুকু এগিয়ে গেছে, কিন্তু তাও আমরা কিন্তু এখনও কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। ম্যারিস্টোপস এই জায়গাটাতে সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা একজন মা যখন প্রেগনেন্ট হয়, হ্যাঁ, প্রসূতি মাকে আমরা তার অ্যান্টিনেটাল কেয়ার থেকে শুরু করে তার ডেলিভারি, তার পোস্টনেটাল কেয়ার, একটা নিউবর্ন কেয়ার যেটা নবজাতকের স্বাস্থ্যসেবা, সব কিছুই কিন্তু আমরা নিশ্চিত করছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে মাতৃমৃত্যু হারের একটা শতকরা 7% কিন্তু হয় আনসেফ অ্যাবর্শন, যেটা ম্যারিস্টোপস বাংলাদেশের মধ্যে একটা অর্গানাইজেশন যেটা এখানেই মানে খুব ভালোভাবে কাজ করছে এবং আমরা সেফ অ্যাবর্শন, সেফ ডেলিভারিগুলো নিশ্চিত করার জন্য কাজ করছি। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে, বিশেষজ্ঞ এবং ট্রেইনড আমাদের প্রোভাইডার আছেন যারা কাজ করে। এবং আমার মনে হয় এগুলো নিয়ে অনেক ধরনের সামাজিক প্রতিবন্ধকতা পার হয়েই ম্যারিস্টোপস কাজ করে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, অনেক। আমি এই বিষয়টা আবারও যদি সময় থাকে আমি ফিরবো। মঞ্জুনাহার, আপনি মানুষের মর্যাদার কথা বলছিলেন, আমি আসলে সেই বিষয়টা একটু আসতে চাই, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আচ্ছা, আমি যদি মর্যাদার সাথে তার অধিকারকে রিলেট করি এবং আমি যদি ডক্টর সুমনার সাথেই অ্যাড করি, ধরেন আমি এখন বাচ্চা চাই না, কিন্তু আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাহলে আমি কোথায় যাব? এই কথা আমি কার কাছে বলবো? এবং এই সমাজ এরকম একটা টাবু রেখে দিয়েছে মেয়েদের শরীর নিয়ে। আমরা বিগত কয়দিন দেখতে পাচ্ছি যে কি ধরনের ভায়োলেন্স নারীদের প্রতি হচ্ছে, এবং যার সাথে আমি মনে করি নারীর মর্যাদা, নারীর স্বাস্থ্য, নারীর জীবন, অধিকার তো অনেক পরের কথা, তার জীবন যাপনের জন্যে হুমকি। সুতরাং আমি মনে করি যে এই যে আমরা মেয়েদের হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, তার কথা বলা, আমরা বলি যে কি আমরা মেয়েদের চয়েসকে প্রমোট করছি, সে ডিসিশন মেকিংয়ে আসবে, কিন্তু কিভাবে? তাহলে আমাদের রাষ্ট্রকে কি করতে হবে? মেয়েদের জন্য একটা নিরাপদ জোন তৈরি করতে হবে। আমি একটু আপনাকে যদি ধরিয়ে দিই, আমার মনে হচ্ছে যে দেখেন আমরা তো আমার মনে হয় অনেকখানি এগিয়েছিলাম। বিয়ের বয়স বৃদ্ধি করা, সিরো সনদের রিজার্ভেশন থাকা যেগুলো রয়েছে সেখানে সাইন করা থেকে শুরু করে নারী নীতি করা, অথবা সম্পত্তিতে উত্তরাধিকার, সেই জায়গা থেকে এখন আবার আমাদেরকে মানুষের ডিগনিটির জন্য, ব্যক্তি মর্যাদার জন্য লড়াই করতে হচ্ছে। এটা এখানে রাষ্ট্রের ভূমিকা। আমি আসলে বারবার রাষ্ট্রের কথা বলতে চাই। আমি এই ক্ষেত্রে আমি বলবো, একজন সমাজবিজ্ঞানী হিসাবেই বলবো যে বিগত সময়ে আমি বলবো যে আমাদের যে মরাল এডুকেশন বা আমাদের যে মরালিটি, যে ভ্যালুস, মানুষ হিসাবে অন্যের প্রতি শ্রদ্ধা করা, সেটা কিন্তু একেবারেই আমি দেখছি অন্যের প্রতি আমি বলছি, আমি মার্ক করব যে আমরা একেবারেই একটা সেট করে নিয়েছি যে এইটা হইলে ওকে সম্মান করা যাবে, আর একটা কিছু হলে সম্মান করা যাবে না। যে নারীটা পথে কাজ করছে সো তাকে অসম্মান করাই যায়, যে নারীটি দরিদ্র তাকে অসম্মান করা যায়, যে অন্য লিঙ্গীয় পরিচয়ের মানুষ তাকে আমরা কিন্তু খুব বলছি একটা ইনক্লুসিভ সোসাইটির কথা, কিন্তু আমরা কোথায় এই ইনক্লুসিভ আমরা যদি বলি এডুকেশনের কথা, স্বাস্থ্যসেবার কথা, আসলে কি আমরা আনতে পাচ্ছি? আমরা মর্যাদা দিতে পাচ্ছি? আমরা যে ফিজিক্যালি চ্যালেঞ্জে মানুষটা, তার জন্য আমরা কি সুবিধা তৈরি করতে পেরেছি? এখন দুই একটা অর্গানাইজেশন তো পুরো বাংলাদেশ নয়। সুতরাং আমি মনে করি যে সম্মিলিতভাবে আগে নারীর মর্যাদার কথাটা ভাবতে হবে। তাকে আমরা যদি স্কুলে পাঠাই, সে যেন, আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমরা এটা বললেই সবাই বলে হ্যাঁ সেই সময় পার হয়ে গেছে, এখন তো আমরা হ্যাপি মেনস্ট্রুয়াল ডে ক্যাম্পেইন করছি। আসলে কি তাই? মেয়েরা এখনো মেনস্ট্রুয়াল হইলে অফিসে যেতে সংকোচ বোধ করছে। তার মানে নারীর শরীর, নারী এখনো কিন্তু একটা মর্যাদার বিষয় হয়ে উঠতে পারেনি, এবং আমরা যেটুকু কাজ করেছিলাম আমার কাছে মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে যে আমরা আবার হয়তো ওই বানরের বাস বেয়ে ওঠার মতো আমরা নেমে যাচ্ছি, আবার আমাদের উঠতে হবে। এবং সেই ওঠাটা আমি মনে করি যে যারা আমরা মাঠে ঘাটে একসাথে কাজ করছি এবং রাষ্ট্রকে ওই ব্যাপারে অনেক সচেতন হতে হবে। এই জায়গাটায় আমি একদম শেষ ডক্টর সুমনা ফেরদৌস আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে অনেক প্রতিবন্ধকতা পার হয়ে কাজ করতে হয় ম্যারিস্টোপসকে, সেই জায়গাটাতে আমি আবারও আসতে চাই।
রাষ্ট্রের ভূমিকাটা কি নারীর স্বাস্থ্য নিয়ে, সমতা নিয়ে, ক্ষমতায়ন নিয়ে, মর্যাদা নিয়ে আপনার কি মনে হয়? নারী স্বাস্থ্য নিয়ে আমার মানে সামাজিক বা রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে এবং নারীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। আমি যদি একটা ছোটোভাবে বলি সেটা হলো নারীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে এবং নারীর জীবনের সমস্ত সময় যেন নারী তার স্বাস্থ্যসেবার অ্যাক্সেস পায়, মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অ্যাক্সেস পায় এবং নিশ্চয়তা পায়, সেটাকে নিশ্চিত করতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বিভিন্ন ধরনের যে ট্যাবুজ আছে কিংবা স্টিগমা আছে, যে সামাজিক বাধা আছে, সেগুলোকে দূর করতে হবে। আর একটা কথা হচ্ছিল যে রাষ্ট্র কাজ করছে হ্যাঁ নারী স্বাস্থ্যসেবায়, কিন্তু সেটাকে আরও বেগবান করার জন্য যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি যে বেসরকারি সংস্থাগুলোকে কাজ করতে হবে। আর একটা হচ্ছে যে শুধু স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে হবে না, তথ্য প্রচার করতে হবে। তার মানে হলো তার জানতে হবে, নারীর জানতে হবে যে তার স্বাস্থ্যগত সমস্যা কী এবং তাকে কোথায় যেতে হবে, তার কি সমস্যা হতে পারে, এই জিনিসগুলা তাকে জানাতে হবে। একদম। আমরা দেখি একদম শেষে আছি। আমার মনে হয় যে আমরা বর্তমান সময়টা নিয়ে একটু কথা বলছিলাম, ইতিমধ্যেই বলছিলাম, এবং সেই জায়গা থেকেই যে সামনে এগোতে হলে আসলে আমাদের কি তৈলাক্ত বাঁশের এই গল্প থেকে আমাদের বের হওয়ার উপায়টা কি? আচ্ছা, আমি মনে করি যে এই বছরের যে থিমটা আছে আমাদের, যে সমতা তো আমাদের স্বপ্ন। হ্যাঁ, সমতার পথে আমাদের হাঁটার জন্য যেটা করতে হবে এখনই, আমরা জানি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার একদম নারী বিষয়ক সংস্কার কমিটি করেছে। আমি তাদের কাছ থেকে আশা করব যেন নারীকে ন্যায্যতা দিতে হলে যে গ্যাপগুলো আছে, হ্যাঁ ওনারা অনেক ধরনের কনসালটেশন সভা করেছেন, দু একটাতে অংশগ্রহণ করার আমার সুযোগও হয়েছে। আমি মনে করি শিক্ষা, তার মর্যাদা রাস্তা ঘাটে ঘরে, এবং হচ্ছে তার স্বাস্থ্য তো বটেই, আমরা আজকে বেসিক্যালি স্বাস্থ্য নিয়েই কথা বললাম, কিন্তু ওই যে একটা কথা আমরা বলেছি যে স্বাস্থ্য তো আসলে একক কোনো ইন্ডিকেটর নয়। আমার খাদ্য থেকে শুরু করে আমার মর্যাদা করে একটা জীবন যাপন যদি আমি না করতে পারি, আমি খুব ভালো আছি, তো রাস্তায় নেমেছি, আমাকে একটা খারাপ কথা বলেছে, তাহলে তো সব শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম। আমার হাতে একদমই শেষ নয়। অনেক ধন্যবাদ মঞ্জুন নাহার এবং ডক্টর সুমনা ফেরদৌস। আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার মনে হয় এই সময়টা ভালো কাটলো আপনাদের। এই ছিল আজকের মেরিস্টেপস নিবেদিত অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।